লড়াই তো হবে বিজেপির সঙ্গে। বিজেপির সঙ্গে আমার লড়াইটা হবে। প্রতিমা মণ্ডল সেখানে কোনো ফ্যাক্টর নয়। আর দুবারের সাংসদ, তিনি জিতেছেন একটা সুন্দরবনের প্রত্যন্ত এরিয়া, অনগ্রসর শ্রেণীর মানুষ অধ্যুষিত এরিয়া থেকে তিনি জিতেছেন। তারা সমস্যা জর্জরিত, কৃষি, অর্থনৈতিক, কর্মসংস্থান ইত্যাদি সমস্যা জর্জরিত। এখান থেকে গাঁগঞ্জ উজাড় হয়ে মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে অথবা বিদেশে গিয়ে দালালদের মারফত প্রতিনিয়ত প্রতারিত, অত্যাচারিত অথবা খুন হয়ে যাচ্ছে। এইসব সমস্যা, জ্বলন্ত সমস্যা নিয়ে আজ 10 বছরের মধ্যে প্রতিমা মণ্ডলকে কোনো দিন পার্লামেন্টে একটিও কথা বলতে শুনিনি, দেখিনি। সম্প্রতি সন্দেশখালিতে মহিলাদের উপরে যে অত্যাচারে শাসক দল বেআব্রু হয়ে গেল, যদিও এরকম সন্দেশখালির মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গের প্রতিটা বিধানসভায় রয়েছে, কিন্তু তিনি একজন মহিলা সাংসদ হিসাবে এর বিরুদ্ধে এ সম্বন্ধে কোনো কথা তার শোনা যায়নি। আর শাসক দল পুরো দুর্নীতিতে ডুবে গেছে, পুরো জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তাদের মাসেল এবং মানি পাওয়ারের উপর নির্ভর করতে হচ্ছে। গত পঞ্চায়েত ভোট বিশ্বের সর্বকালীন সন্ত্রাসের রেকর্ড ছাড়িয়ে গেছে। ক্যানিং পশ্চিমে, ওই ক্যানিং পূর্বে, ভাঙড়ে, ওরা বিশেষ করে ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্বে বিরোধীদের একটিও নমিনেশন দিতে দেয়নি। সে তো সব দেখেছে, সবাই দেখেছে। সুতরাং মানুষ থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতিমা মণ্ডল কোনো ফ্যাক্টর নয়। মানুষ তৃণমূলকে বর্জন করেছে। লড়াইটা হবে আসল বিজেপির সঙ্গে, এবং সেখানে আমার জয় সম্পর্কে আমি নিশ্চিত। আপনি বলছেন যে বিজেপির সাথে আপনাদের লড়াই হবে, কিন্তু আপনারাই তো আবার বলেন বিজেপি মানেই তৃণমূল, তৃণমূল মানেই বিজেপি। তাই তো। তাহলে মানে আপনারা তৃণমূলকে মানে বিজেপিই ধরে নিচ্ছেন? হ্যাঁ, ওদের সঙ্গে গভীর সেটিং রয়েছে। তা নাহলে এই যে এত কেলেঙ্কারি, বিশ্বের রেকর্ড ছাড়িয়ে গেছে। ওই অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, এদের অ্যারেস্ট করছে, কিন্তু এখানকার মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করছে না কেন? এবং ভাইপো এত কেলেঙ্কারির নায়ক যিনি, তার তো লিপস অ্যান্ড বাউন্ডস পুরো প্রমাণ করে দিয়েছে সে মানে কিভাবে মানি লন্ডারিং করেছে। তো তার ছুটছে না কেন? এ তো সেটিং রয়েছে। আপনি যে একজন আইএসএফ এর যে লোকসভা ভোটের প্রার্থী, আপনার প্রচার বা আপনার দলীয়ভাবে যেসব কার্যকলাপগুলো বিভিন্ন রাজনৈতিক দল করে, ভোট প্রচারে বেরোয় বা জনসংযোগ করে, আপনার সেটা থেকে আপনি জনসংযোগ বা ভোট প্রচারে যাচ্ছেন কবে থেকে? আমি আগামীকাল থেকেই যাব। আপনি প্রথমে কোন জায়গা থেকে শুরু করছেন? প্রথম দুটো জায়গা আছে, একটা হচ্ছে জয়নগর অথবা কুলতলি। এই দুটো জায়গা, যে কোনো একটা জায়গা আজকের রাত্রে ওটা ঠিক হবে। মানুষের চাপ বা যে অভাব অভিযোগ, আপনি যদি এমপি হতে পারেন কতটা পূরণ করবেন? দেখুন, সদিচ্ছা থাকলে সব কিছু করা যায়। মানুষের চাহিদা তো অসীম, সমস্ত চাহিদা পূরণ করা যায় না। তবে বেসিক যে প্রয়োজন, বেসিক যে সমস্যা, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই বেসিক সমস্যাগুলো, অর্থনৈতিক সমস্যা, এগুলো দূর করার জন্যে আমি আমার যথাসাধ্য করব এবং আশা করি এগুলোতে আমি সফল হব। আমার সে পরিকল্পনা আছে। আপনি একজন হিন্দু ব্যক্তি, আপনার নাম মেঘনাথ হালদার, কিন্তু আইএসএফ, তৃণমূল বলছে আইএসএফ কখনো বলছে যে বিজেপির দল, আর বিজেপি বলছে মুসলিমের দল। আপনি একজন হিন্দু ব্যক্তি হয়ে যে আইএসএফ এর হয়ে একজন প্রার্থী হলেন লোকসভা ভোটে, আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলতে চাইছেন? আইএসএফ কি সত্যি মুসলিমদের দল না বিজেপির দল? এ দুটোই একেবারে অত্যন্ত ফেক, অত্যন্ত ফেক। এই দলকে মেলাইন করার জন্যে একটা অত্যন্ত ব্যর্থ অপচেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়।
তো যদি মুসলিমদের দল হতো তাহলে এই পার্টি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তার রাজ্য সভাপতি একজন আদিবাসীকে কেন করা হয়েছিল, শিমুল সোরেনকে, এবং রাজ্য কমিটিতে বর্তমানে মুসলিমদের চেয়ে অমুসলিমদের সংখ্যা বেশি। লক্ষ্মী হাঁসদা, জুবি সাহা, তাপস ব্যানার্জি, বিশ্বজিৎ মাইতি, সায়ন দাস থেকে এরকম আরও অনেকেই রয়েছে, আমরাও আছি। তাহলে এটা কি করে মুসলিমদের দল বলে? সে তো মানুষ দেখছে, জনসাধারণ দেখছে যে নওশাদ সিদ্দিকী শুধু মুসলিমদের হয়ে বলছে না দলিত, আদিবাসী এবং সর্বস্তরের মানুষদের হয়ে বলছে। এবং সেখানে এই মুসলিমদের দল বলা এর চেয়ে বড় মিথ্যে আর হয় না, মানুষ এটা জেনে গেছে। আর বিজেপির দল যেটা তৃণমূল বলছে, বিজেপি সঙ্গে আমাদের সবচেয়ে বেশি বিজেপিকে আমাদের বিরোধিতা। বিজেপি যে মানে সাম্প্রদায়িক একটা দল, সেই দলের বিরুদ্ধে আমরা সবচেয়ে বেশি সোচ্চার। সুতরাং এই কথাগুলো, এই মন গড়া কথাগুলো মানুষ খাবে না, নেবে না। আমি বলবো, এতদিন যে আপনারা প্রতারণার শিকার হয়েছেন, আজকের আপনাদের কিছু ভিক্ষা দিয়ে এরা লুটতরাজ করে নিয়েছে। আজকের পশ্চিমবঙ্গের ঘাড়ে এত ঋণ চেপে গেছে, 7 লক্ষ কোটি টাকা মতো ঋণ, এটা জনসাধারণের ঘাড়ে চাপানো হয়েছে এবং মাথাপিছু 1 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। আজকের যে শিশুটা জন্মাচ্ছে, শেষ সদ্যজাত শিশুর মাথায়ও 1 লক্ষ টাকা ঋণ চেপে যাচ্ছে। এবং শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান বলে কিছুই নেই, রাজ্যে হাহাকার উঠছে। এই পরিস্থিতি থেকে মা বোনেদের সম্মান ভুলুণ্ঠিত। এদের বেতাজ বাদশারা অবাধে পুলিশ প্রশাসনকে এদের আজ্ঞাধীন ভৃত্য করে নিয়ে মা বোনেদের সম্মান লুট করছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে নওশাদ সিদ্দিকী যে নতুন রাজনীতির ঘরানা তৈরি করেছেন, হিংসামুক্ত রাজনীতি এবং দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষের হকের পাওনা ফিরিয়ে দেওয়া, আদর্শ সমাজ প্রতিষ্ঠার যে রাজনীতি একটা নতুন ঘরানা সৃষ্টি করেছেন, তাতে আপামর জনসাধারণ আকৃষ্ট। এবং তাদের সবাইকে বলবো, এই দুর্নীতিতে নিমজ্জিত সরকার, একদিকে দুর্নীতিতে নিমজ্জিত সরকার, অন্যদিকে যে সাম্প্রদায়িক সরকার বিজেপি, যারা ক্ষমতায় আসার জন্য ঝাঁপাচ্ছে, তারা যদি ক্ষমতায় আসে, তারা আগে আমাদের যে অধিকারের মূল রক্ষা কবচ এই সংবিধান, সেই সংবিধানটাকে তারা ধ্বংস করবে। ধ্বংস করে তারা আমাদের আবার সেই মনুবাদী যুগে ফিরিয়ে নিয়ে যাবে, যেখানে আমাদের এই 94% মানুষের, অনগ্রসর শ্রেণীর মানুষের কোনো অধিকার থাকবে না। সেখানে আমরা ইতর প্রাণীর পর্যায়ে যেমন মনুষ সংহিতার যুগে রেখেছিল এই মানুষগুলোকে, তেমনি সেই পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাবে এবং সমস্ত কালাকানুন পাশ করে এরা আমাদের একেবারে অস্তিত্ব ধ্বংস করে দেবে। এই দুটো শক্তির প্রলোভন থেকে বেরিয়ে এসে এবং অন্যান্য শক্তির প্রলোভন থেকে বেরিয়ে এসে, এতকাল তো স্বাধীনতার পর 76 বছর ধরে আমরা দেখেছি কত দল তো কত প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ভোটের পর আর কারোর পাত্তা মেলেনি। তারা চরম প্রতারণা করেছে জনগণের প্রতি। সুতরাং আর আপনারা প্রতারিত হবেন না। এদের প্রলোভন থেকে বেরিয়ে এসে আপনারা এই আইএসএফের ছত্রছায়ায় আসুন এবং আইএসএফের প্রার্থীকে আপনারা জয়ী করুন। যেমন পশ্চিমবঙ্গ বিধানসভায় 294টা এমএলএর মধ্যে একমাত্র নওশাদ সিদ্দিকী সফল বিরোধী নেতার ভূমিকা পালন করে যাচ্ছেন এবং বিরোধিতার একটা নজির তৈরি করেছেন, সেই রকম আমাদের এমপিরাও পার্লামেন্টে সেই বিরোধিতার নজির তৈরি করবে। আপনারা সেই বিরোধী, সফল বিরোধী এবং লড়াকু নেতাদের আপনারা জয়ী করুন।